এইরকম একটা স্বচ্ছ জলের গ্লাস থাকলে তবে তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। পেনের বা কলম যেটা সেটাও কিন্তু স্বচ্ছ হতে হবে এরকম, তবেই কিন্তু সে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। কড়া একেবারে নির্দেশিকা স্বচ্ছতার খাতিরে, সুরক্ষার খাতিরে নেওয়া হয়েছিল এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের তরফে। এখন প্রশ্ন হচ্ছে এই স্বচ্ছ কালিতে, স্বচ্ছ কলমে দেওয়া পরীক্ষায় যে নিয়োগ প্রক্রিয়া, সেটা আদৌ স্বচ্ছ হবে? তো সব থেকে বড় প্রশ্নটা রাহুল চক্রবর্তীর কাছে এইখানে নিয়ে আসবো যে রাহুলদা, মূল প্রশ্ন হচ্ছে একটা নিয়োগ প্রক্রিয়া সেটা আদৌ স্বচ্ছ হবে কিনা, সেই আস্থা আজকে 9 বছর পরেও তৈরি করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন। ভাবতে অবাক লাগে যে এসএসসির পথ চলা 97 সালে শুরু হয়েছিল একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য, স্বচ্ছতার প্রশ্নে আজকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে সেই কমিশনকে আজকে পরীক্ষা নেওয়ার পরেও। প্রথমত আমি আজকে এসএসসিকে ধন্যবাদ দেবো, একটা সুন্দর একটা স্বচ্ছভাবে একটা অত্যন্ত নির্বিঘ্ন একটা পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। দ্বিতীয়ত আজকে যারা বিরোধীরা, যারা চাইনি এই পরীক্ষাটা হোক বা যা পরীক্ষাটা দিক, আজকে ধরো 3,20,000 লোকের পরীক্ষা দেওয়ার কথা ছিল, ধরো 20% মতো টার্ন আউট হয়েছে, 2,80,000 মতো পরীক্ষা দিয়েছে। সবচেয়ে বড় কথা দেখবে পরীক্ষাটা অত্যন্ত নির্বিঘ্ন হয়েছে এবং স্বচ্ছতার সঙ্গে হয়েছে। এটা আমি তোমাদের বিষয়ে দেখা করলাম, বারবার যেটা তোমরা দেখাচ্ছ যে বাইরের রাজ্য, যে রাজ্য ধরো যোগীর রাজ্য, যেখানে দাঁড়িয়ে 2023 সালে প্রায় 69,000 চাকরি হারিয়েছিল, তারা কোথায় এখন? আজকে 31,000 সেই বেশিরভাগ ডবল ইঞ্জিন যে সরকার থেকে পরীক্ষা দিতে বাংলায় এসছে। তার মানে যারা আমাকে বলুন যে কটা রাজ্যে আপনি ওই পার্টে আমি আলাদাভাবে আসবো, কিন্তু প্রশ্ন হচ্ছে 26,000-এর চাকরি প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য গিয়েছে, কটা রাজ্যে হয়েছে? আপনি আমাকে বলুন কোন রাজ্যের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে এদের একেবারে অবস্থা আপনি সর্বনাশ করে দিয়েছেন, তার জন্য দায়ী হচ্ছে পর্ষদ, কমিশন এবং রাজ্য সরকার? কটা রাজ্যের ক্ষেত্রে এরকম হয়েছে? যেখানে আপনি বলেন যে বেঙ্গল লিডস, আপনি যেখানে বলেন বাংলা আজকে ভাবে দেশ পরদিন ভাবে, কটা রাজ্যের ক্ষেত্রে এই কলঙ্ক রয়েছে? আমি একের পর এক রাজ্য দিয়ে তোমার 69,000 চাকরি বিউপি যোগী সরকারে গেছে, ত্রিপুরা কি হয়েছে আমি ও সব নিয়ে এখন লম্বা বিস্তর আমি ফরিস্তায় যাচ্ছি না। যেটা হয়েছে সেটা আজকে দাঁড়িয়ে ভিন রাজ্য থেকে এসে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে আসতে হয়েছে, এখানে পরীক্ষা দিতে হয়েছে, এবং এটা প্রমাণিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে নজর ঘোরানোর চেষ্টা রাহুল চক্রবর্তী সচেতনভাবে করছেন। আমার মূল প্রশ্ন, আমি একটা ছবি দেখে আজকে অবাক হয়ে গেছিলাম, জানেন, আমি কেয়া ঘোষের কাছেও আসবো। সেটা হচ্ছে একজন শিক্ষিকা বা তিনি অঙ্ক পরীক্ষায় 2000 সালে মানে অঙ্ক ক্যাটেগরিতে 2000 সালে র্যাঙ্ক 1 ছিল, আজকে পরীক্ষা দেওয়ার পর তিনি হাউ হাউ করে কাঁদছেন। আপনি ভাবতে পারেন এই একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আমাদের প্রশ্ন যে চাকরিটা গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, তার জন্য তার খেসারত কেন এই যোগ্য চাকরিহারারা দেবেন? আজকে বিহার নিয়ে আলাদা প্রশ্ন করতেই পারেন রাহুল চক্রবর্তী, কিন্তু মূল প্রশ্ন থেকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা কেন হবে? কেন তাদের ভবিষ্যতে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হবে? কেন তার দায় রাজ্য, কমিশন বা পর্ষদ নেবে না? কেয়া ঘোষ, সবার আগে বলি শুভ্রজিৎ, এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা তো হতোই না। সুপ্রিম কোর্টের গুতো না খেলে এমনিতেই পরীক্ষা হতো না। 9 বছর বাদে এসএসসি হচ্ছে। যে সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমরা প্রতি বছর এসএসসি করাবো, সেই সরকার এত বছর তো করায়নি। আর এই এসএসসি, উনি বলছেন স্বচ্ছতা, পরীক্ষাটা হচ্ছে দুর্নীতির কারণে। যে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, খালি 26,000 নয়, যারা পরীক্ষা দিয়েছিল সেই 26 লক্ষ এবং তাদের পরিবার জুড়লে সংখ্যাটা প্রায় 1 কোটি মানুষ, তাদের ওপরে প্রভাব ফেলেছিল এই দুর্নীতি। তার ফলে আজকে পরীক্ষার পরে তৃণমূল কতটা নির্লজ্জ দল চিন্তা করুন, তারা বলছে স্বচ্ছভাবে হয়েছে। কি লজ্জার বিষয়, ওএমআর শিটের কার্বন কপি দিতে হচ্ছে, কারণ যারা পরীক্ষা দিচ্ছে তারাও মনে দূর ভয় আছে যে কালকেই হয়তো ওএমআর শিট পুড়িয়ে দেবে, কালকে হয়তো জ্বালিয়ে দেবে। তার মধ্যেও কিছু পরীক্ষার্থীরা তারা ভরসা করতে পারছেন না। একটা সরকার যারা পরীক্ষার্থী তাদের সাধারণ ন্যূনতম ভরসার জায়গাটা হারিয়েছে, সেই সম্ভাবনাটা এক্ষেত্রে কম। অন্তত প্রথম পর্যায়টা স্বচ্ছতার সঙ্গে হয়েছে, তার কারণ ওএমআর এর কার্বন কপি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে এই একটা খুব সামান্য একটা জিনিস, যে ওএমআর তারা পরীক্ষা দিয়েছেন, তার কার্বন কপি তারা বাড়িতে নিয়ে যাবেন, প্রশ্নপত্র উত্তরপত্র মিলিয়ে তারা নিজেরাই বুঝতে পারবেন যে কত নম্বর তারা পাবেন। মানে এতে অবাক হওয়ার বিরাট কিছু কাজ এসএসসি করেছেন এমনটা নয়। হ্যাঁ, কিন্তু সেইটা 2016 সালে, আমি আরেকটা তথ্য দর্শকদের দেব, যে এইটা করতে 9টা বছর এসএসসি লেগে গেল, তাও সুপ্রিম কোর্টের গুঁতো খাওয়ার পরে। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু তার আগে পরীক্ষা দিয়ে আসার পর কি বলছেন চাকরি প্রার্থীরা, দেখুন। 2004 আমি তো 16 সালের আনটেন্টেড ক্যান্ডিডেট। পরীক্ষায় মানে শিক্ষকতা করেছেন 7 বছর। কত? 7 হলো। তা কি বলবেন, মানে এই যে আমার কিচ্ছু বলার,
কাঁদছেন কেন? আজ আমি যেতাম পরীক্ষা দিতে, রাজা আমাকে এখানে পরীক্ষা দিতে আসতে হচ্ছে। এটাই আমার বড় কষ্ট। স্যার সেইভাবে সম্পূর্ণরূপে আস্থা ভরসা কিছুই রাখতে পারছি না, যেভাবে দুর্নীতি চলেছে তো আমি সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না। পরীক্ষা দিতে হয় সেই জন্য দিতে চলে এসেছি। সে কিছু করার নেই, কারণ 10 বছর পর যদি পরীক্ষা হয় তাহলে তো দিতে হবে, কিছু তো করার নেই না। আমাদের একটা দীর্ঘ একটা গ্যাপ হয়ে যাচ্ছে, 2016 পর 2025 প্রায় 9 বছরের কাছাকাছি গ্যাপ হচ্ছে, কিছু করার নেই, আমাদের দিতে হবে। 2016-তে লাস্ট, তারপরে এত বছর পর পরীক্ষা, এটাই আর কি আমাদের কাছে কাম্য যে পরীক্ষাটা হচ্ছে, আবার কবে হবে তার ঠিক নেই। তাই ভরসাটা পাচ্ছেন না কেন? ভরসাটা পাচ্ছি না কারণ তৎকালীন পরিবেশটা ভালো নয়। এবার বোঝা যাচ্ছে না যে এইভাবে চাকরি চলে যাচ্ছে, আমাদেরও থাকবে কিনা বা পাবো কিনা তোর কোনো নিশ্চয়তা নেই। নাও তো বসছেন ভরসার জন্য। বসছি, এক্সপিরিয়েন্স হচ্ছে তাই বসছি। এটাই পাবেন, মানে যোগ্যতার নিরিখে এখানে বিচার হবে। পাবো কিনা ভগবান জানে, আর আমি জানি এই পরীক্ষা কোশ্চেনটা পাওয়ার পর আমি আমার 100% দিতে পারবো কিনা, আর কেউ জানে না। এই অনিশ্চয়তার জন্য আপনি কেন কমিশন, পর্ষদ এবং সরকারকে দায়ী করবেন না রবীন্দ্রনাথ বাবু? আপনি দেখলেন যে একজন 55 বছরের কার্যত পক্ষ কেশ, মাথার চুল পেকে গিয়েছে, মুখ আড়াল করে তিনি কাঁদছেন, তিনি বলছেন কি পরীক্ষা দেবো, এখন কি পড়াশোনা করা যায়? এই অনিশ্চয়তার জন্য দায় তারা কেন নেবেন? তারা তো পরীক্ষা দিয়ে ভরসা করেছিলেন এসএসসির ওপরে, আজকে যদি অনিশ্চয়তার মধ্যে তাদের পড়তে হয়, তার দায় কেন কমিশনের হবে না? কেন তাদের চোখের জল ফেলতে হবে? এই কান্নাটা তো আজকে টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন, আর প্রতিদিন প্রায় প্রতিদিন আমাদের শুনতে হচ্ছে ওভার দ্য ফোন। মানে খুব ভালো ভালো ছাত্র বেরিয়ে গেছে, পিএইচডি করতো, চাকরি পেয়েছে, আমরা বলেছি তো পিএইচডি ছেড়ে দিচ্ছিস, বললো স্যার বাড়িতে আছে, প্রয়োজন আছে, চলে গেল। তো সেই ছেলেকে আজ 7 বছর বাদে যদি চাকরি পরীক্ষায় ফিরে আবার বসতে হয়, তাহলে তার কি অবস্থা হবে? এরকম ছেলে মেয়ে অনেক আমাদের আছে, তাদের অবস্থা আমরা জানি। আমার আসলে কানের মধ্যে বাজছে ওই ফোনটা, জানেন তো, যার জন্য ভয় পাচ্ছি। সাদা খাতার মজাই আলাদা। আমরা তো এখনো জানি না যে এদের তো স্বচ্ছতা, ঈশ্বর করুন যেন যেভাবে এবার পরীক্ষা হয়েছে সেটা যেন স্বচ্ছতা বজায় থাকে। কিন্তু কারা সাদা খাতা দিল, 17 ভাবে জালিয়াতি ছিল, এবার 23 রকম ভাবে জালিয়াতি হবে। আমি বলছি কারা সাদা খাতা দিল সেটা কমিশন জানলো, এবং যিনি দিলেন তিনি জানলেন, তার কাছেই সেটা থাকলো, এবং পরে সেটা কি বলা যাবে, অনেক কিছু হতে পারে। আমি সেই প্রেডিকশনের মধ্যে যাচ্ছি না, জেস্চারের মধ্যেও যাচ্ছি না। আমি শুধু এইটাই বলতে চাই যে এইটা যে পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী ক্লেম করছেন, সেই দাবি অন্তত মানুষের কাছে রাখুন, সেই ব্যাপারটা, বিশ্বাসটা অন্তত তাদের কাছে রাখুন। এত মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে আছে। একে তো 26,000, মানে যেটা কেয়া বললেন যে 26 লাখ লোকের জীবনে প্রভাব পড়েছে, তার মানে 26 × 5 হয়তো কোটি ছাড়িয়ে গেছে। বহু লোকের, গোটা পশ্চিমবঙ্গে 1,30,00,000 লোকের উপরেই যে চাকরির প্রভাব পড়েছে। কিন্তু এইবার অন্তত যে চাকরিটা হয়েছে সেই চাকরির যেন ওই জিনিসটা না থাকে, সাদা খাতার মজাই আলাদা। এখানে একটু থামাবো আপনাকে, যে চাকরিটা হয়েছে নয়, এখনো চাকরির কিন্তু সবে পরীক্ষাটা হয়েছে। আমি বলছি আমাদের সংশয়টা, আমাদের কেন, এটা যারা পরীক্ষা দিয়েছেন সংশয়টা তাদেরও, যে এইবারে যে মেরিট লিস্ট, এরপরে ধরুন ইন্টারভিউ হবে, তারপরে বিভিন্ন কাউন্সেলিং হবে, তারপরে যে মেরিট লিস্টটা বেরোবে, প্রশ্নটা হচ্ছে সেই মেরিট লিস্টে শুধু যোগ্যদের ঠাঁই হবে তো?